ভাই বাইকটা বেশ কিছুক্ষণ চালাইছি, আর চালায় মনে হইতেছে যে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। ইঞ্জিন কালার অ্যান্ড সব কিছু হচ্ছে একটু ডিফারেন্ট, যেটা নতুন R15 সাথে মিলতেছে না। আর চাকার সাইজ বেশ বড় এবং অফরোডিং টায়ার আসে এটার সাথে। পেছনে ডিস্ক ব্রেক, সামনে ডিস্ক ব্রেক বাট অপোজিট সাইডে বাম পাশে। অ্যান্ড সামনের চাকা পেছনের চাকা থেকে অনেক বড়। আর IRC টায়ার অ্যান্ড ABS নাই। মাডগার্ড একটা দিছে জাস্ট এদিকে যাতে কাদা না উঠে, কিন্তু নিচ দিক দিয়ে কাদা ঠিকই লাগবে। এই হচ্ছে ব্যাপার। বাইকের সিট যথেষ্ট পরিমাণ বড়, সামনে পিছে খুব সুন্দর মুভ করা যায়। আর বাকিটা ভাই বাইকে যতবারই মুড়তে গেছি অতবারই পায়ের রগে টান খাইছি। অ্যান্ড সাইড স্ট্যান্ডে রেখে বাইকের উপরে আরামে বসে থাকা যায় 2 পা উঠায়। স্টার্ট খুব স্মুথলি হয়। অ্যান্ড বাইকটা প্রথম চালায় মনে হয়েছে এরকম একটা বাইক নিজের থাকলে খুব ভালো হতো। অন রোডের চেয়ে হচ্ছে আপনি যদি এই যে এই ধরনের রোডে চালান, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যে নামবেন, এগুলো আপনার কাছে কোনো কিছুই মনে হবে না। এত সুন্দর পারফর্ম করবে এই সমস্ত জায়গায়। পেছনের সাসপেনশন, সামনের সাসপেনশন অ্যান্ড সব কিছু এত সুন্দর খেলে। এর আগের ভিডিওতে বলছিলাম দাঁড়ায় গেলে হয়তো অ্যাবজর্ব ভালো হবে, বাট এটা দাঁড়ায় যাওয়ার কিছু নাই ভাই। এটা নর্মালি শক এত সুন্দর অ্যাবজর্ব করতেছে ভাই, এটা জাস্ট আমি বলবো ওয়াও একটা ফিল। অন রোডের জন্য এই টায়ারটা একটু একটা ঝামেলা আছে, বাট অতটাও একদম ঝামেলা দিবে না যে আপনি চালাইতে পারবেন না। যেমন আপনি যদি জোরে স্পিডে চালান, সেই ক্ষেত্রে ঘুরাইতে গেলে বড় টায়ার তো এটা একটু ব্যালেন্স করতে ওই যে অন্যান্য বাইকের মতো কর্নারিং ক্যাপাবিলিটি অত ভালো না। অফরোডিং বাইক তো এটা তো কাত কম হবে, এটার খেলা অন্য। তো এটারে নিয়ে আপনি যদি এখন স্পোর্টস বাইকের খেলা খেলতে যান, যে R15 ইঞ্জিন পাওয়ার দিতেছে, কিন্তু পাওয়ার কোন দিকে দিতেছে এটা তো আপনাকে বুঝতে হবে। এটার ভিতরে টর্ক পাওয়ার বেশি থাকবে, যেমন MT-15-এর টর্ক বেশি, ইঞ্জিন এক হলেও R15 দৌড়ায় বেশি, ব্যাপারটা ওই রকম। তবে বাইকটা খুব বেশি কিলো চলে নাই, মাত্র 74 সিরিয়ালের। অ্যান্ড মানে সার্বিক রাইডিং এক্সপিরিয়েন্স ভাই A1। হেডলাইটটা থাক, এই আলোতে জ্বালানোর দরকার নাই। সামনে হাইড্রোলিক ব্রেক, ক্লাচ একটু হার্ড, অ্যান্ড তেমন কোনো সুইচ টুইচ খুব বেশি খুব বেশি পার্থক্য নাই এখানে। ইঞ্জিন কিল অন অফ ইঞ্জিন, অ্যান্ড একটা স্টার্ট সুইচ আছে ডান হাতে। আর MT-15-এর মতো থ্রটল দেওয়া হয়েছে। বাম হাতে হচ্ছে হাই বিম, লো বিম, পাস। অ্যান্ড এটা হ্যাজার্ড, এই সমস্ত বাইকে হ্যাজার্ড থাকা জরুরি, কারণ আপনি ডার্কে যদি চলতে থাকেন বা অফরোডিং করেন, ডার্কে আসলে বোঝা যাবে না, তো সেক্ষেত্রে হ্যাজার্ড জ্বালানো থাকলে আপনাকে মানুষ নোটিস করতে পারবে। ইন্ডিকেটার আছে, যেহেতু এটা অন রোড বাইকও, অফরোড বাইকের সাথে সাথে যেহেতু এটা শহর ফোকাসড বা এটা অন রোড পারমিটেড বাইক, এটার মধ্যে এটা রেজিস্ট্রেশন হয়, তো সেই ক্ষেত্রে এটা তো অন রোডে চালাবেই মানুষ, সেই কারণে ইন্ডিকেটার অ্যান্ড লাইট অ্যান্ড লুকিং গ্লাস সব কিছুই দেওয়া হয়েছে। যদি অন রোড না হইতো তাহলে হয়তো এই জিনিসগুলো থাকতো না অনলি অফ রোড হইলে, কারণ যে জিনিসগুলো ভাঙ্গার ওই জিনিসগুলো অফ রোড বাইকে থাকে না। অফ রোড রেসে দেখবেন ওই বাইকের হেডলাইট নাই, কিচ্ছু নাই, ওটা টোটালি ডিফারেন্ট সেট আপে বানানো হয়। অফ রোডের হেলমেটও আলাদা, তাই না? তো ওই অফ রোডের জন্য এটা না, এটা হচ্ছে আপনি বান্দরবনে গেলেন, গহীন পাহাড় টাহাড়ে উঠা গেলেন, এই সমস্ত অফরোডিং করার জন্য এই বাইকটা ঠিক আছে। অ্যান্ড প্রচণ্ড উঁচু, আমি 5 ফুট 7, আমারই প্রত্যেকবার উঠতে নামতে খুব কষ্ট হয়। তবে হ্যাঁ, আমি এই যে বাইকটায় দাঁড়াইলে এই বাইকটা আবার ডিফারেন্ট টাইপের মজা ভাই। যখন তখন দাঁড়ায় যাওয়া যায়, অনেকটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকে যেরকম ব্যাপারটা, ওই টাইপের একটা ফিল পাওয়া যায়। এটাই হচ্ছে মজা। আমরা বাইকটা একটু পরে থেমে দেখবো, তার আগে দেখি আমরা মিটারে কি আছে। মিটারে স্পিড দেখা যায়, গিয়ার দেখা যায়, RPM দেখা যায়, অ্যান্ড দেখা যায় হচ্ছে নিচে ঘড়ির টাইম অ্যান্ড ফুয়েল গেজটা দেখা যায়। আর এদিকে কিছু লাইট আছে, যেখানে ইঞ্জিন চেক লাইট, যেহেতু এটা একটা FI ইঞ্জিন। অ্যান্ড সাথে ওই যে অন্যান্য বাইকে যা যা থাকে, ইন্ডিকেটর জ্বালাইলে ইন্ডিকেটর জ্বলে, নিউট্রাল হইলে নিউট্রাল জ্বলে। এছাড়া এখানে আরেকটা সুইচ আছে, এটা হলো ওভারহিট। এমনিতে এইটা মানে সুইচ তো না, এই লাইটটা অন্যান্য বাইকে থাকে কিনা ওইভাবে খেয়াল করি নাই, তবে এটা একদম সামনে হওয়াতে অ্যান্ড ভিজিবল হওয়াতে দেখা যাইতেছে। হেডলাইটের সাথে না কোনো সুইচ জ্বলে না, জাস্ট ইন্ডিকেটর দিলে ইন্ডিকেটর জ্বলতেছে, আর হাই বিম দিলে হাই বিম, এটারে কি বলে, ইন্ডিকেটর দিলেও যেটা জ্বলে, হ্যাজার্ড দিলে ওইটা জ্বলে, হাই বিম দিলে হাই বিম লাইট জ্বলতেছে। এ হচ্ছে ব্যাপার। তো খুব বেশি জিনিস দেওয়া হয় না এই বাইক, আসলে খুব বেশি জিনিস থাকার কথাও না। অ্যান্ড এটার ফুয়েল ক্যাপাসিটি খুবই কম। আপনি যদি দূরে যেতে চান, চিটাগং কক্সবাজার চলে যেতে চান, তাহলে বারে ফুয়েল নিতে হবে, অথবা আপনার সাথে ফুয়েল ক্যারি করতে হবে। সাসপেনশন ফিডব্যাক ফ্রন্ট অ্যান্ড ব্যাক ভাই ওয়াও, এটা আমরা থেমে সামনে দেখবো। তবে একটা জিনিসই আমার কাছে খারাপ লাগছে, সেটা হচ্ছে এই বাইকের এই বাইকের যে ইন্ডিকেটর লাইট আছে, ইন্ডিকেটর লাইটগুলো দেওয়া হয়েছে, এটা ইন্দোনেশিয়ান বাইক হইলেও ইন্ডিয়ান বাইকে যে নিম্নমানের ইন্ডিকেটর লাইটগুলো থাকে, আমি জানি না এটা কেন দেওয়া হয়েছে। হয়তো বা ইন্দোনেশিয়াতে এই লাইট চলে না, বাট হয়তো বা এটা বাংলাদেশে যেহেতু একটা থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে আসছে, এটার কোনো
অফিসিয়াল ভিত্তি নাই, তো সেই ক্ষেত্রে হইতে পারে যে এটার মধ্যে আসলে অন্য ইন্ডিকেটর আসার কথা ছিল, এটা হয়তো বাংলাদেশে হয়তো বা, আমি এটা একদম গ্যারান্টি নিয়ে আপনাদেরকে বলতে পারতেছি না যে এই বাইকের সাথে আসলে কি ঘটছে। অ্যান্ড সিটের ব্যাপারটা সামনে এতখানি রাখার পর আরামে বসতে পারছি, আমি চাইলে সামনেও আসতে পারি, সামনে এসে একদম মানে হাত বলটায় টলটায় সামনের দিকে নিচে নামার সময় এবং আপনি উপরে ওঠার সময় একদম পিছনে গিয়ে সামনের চাকা উঁচু করার জন্য যতটুকু কমফোর্টেবল, যে মানুষ স্টান্টের বাইক যেভাবে সেট আপ করে ওরকম সিটটা এমনভাবে দিছে যে ফুল বাইক আপনি বসে মুভ করতে পারবেন, হ্যান্ডেলটা জাস্ট ধরে রাখবেন আর সামনে পিছে ইচ্ছা মতো বসতে পারবেন। তবে হ্যাঁ, এটার মধ্যে দুইজন বসার যেই ক্যাপাসিটিটা ওইটাও দেয়া হয়েছে, এমন না যে দুইজন বসতে পারবেন না। আমি একটু আগে দুইজন বসে চালায়ও দেখছি, যথেষ্ট পরিমাণ সুন্দর ফিল পাওয়া যায় দুইজন বসেও যদি আপনি এই বাইকটা চালান। অ্যান্ড একজন প্লাস দুইজনে এটা মানে তাদের জন্য যাদের হচ্ছে জাগিদের সমস্যা, এত সুন্দর শক অ্যাবজর্ব হয়, এত সুন্দর শক অ্যাবজর্ব হয় ভাই, এইরকম শক অ্যাবজর্ব হওয়া বাইক আমি এর আগে চালাই নাই। আমি আসলে আমার লাইফে ডার্ট বাইক বা অফরোডিং বাইকই কম চালাইছি জীবনে। এর আগে একবার চাইনিজ একটা চালাইছিলাম অ্যান্ড চালায় বলছিলাম যে এই জীবনে আমি কিনবো না, এটারে কি বলে, এই ধরনের বাইক কিনবো না, অফরোডিং বাইক বা ডার্ট বাইক। বাট এটা চালায় মনে হইতেছে যে না, সামথিং ডিফারেন্ট, এটা নেওয়া যায় বা এটার মধ্যে কিছু একটা আছে। লুকসের কথা যদি বলি তাহলে বাইকের পেছনের দিকে হচ্ছে এরকম লুকস, এটা অনেকে চেঞ্জ করে, এই লাইট টাইট বদলানো যায়, শুধু এটা রেখে এগুলা খুলে ফেলা যায়। আর একদম ফাঁকা, কাদা টাদা ভেতরেই আটকাইছে, খুব একটা বাইরে ছিটলেও লাগবে কই, যাও তো যাও কাহা, এদিকে চলে যাবে। সাইলেন্সার পাইপটা এরকম প্লাস্টিক কভার আপ করা আছে, কোনোভাবেই আপনার গরম লাগবে না, একদম ঠান্ডা আছে এখনও পর্যন্ত। আমি প্রায় 20-25 মিনিট চালাইলাম, প্লাস্টিক পার্ট খুবই কম, সো এগুলা ভাঙলে জাস্ট অল্প খরচে আপনি ঠিক করে নিতে পারবেন, ভাঙার মতো তেমন কিছুই নাই। ফুটপ্যাক পেছনেটা MT-15 R15 মতো, সামনেরটা ডিফারেন্ট, সামনেরটা মনে হইতেছে কেচি কল, ওই যে বক টক ধরে না ওগুলা। মাঠগার্ডের অবস্থা এই ভাঙলে চেঞ্জ করে নিতে হবে, সামনের চাকার অবস্থা অ্যান্ড সাসপেনশন ভাই এতখানি খেলতেছে, এতখানি, আর একটা গার্ডও আছে কাদা টাদা যাতে না লাগে। তো এই হলো বাইকের অবস্থা ভাই। প্রথম দেখলাম, প্রথম চালাইলাম অ্যান্ড ভালোবাসাটা অন্যরকম লেভেলে উঠে গেল, মানে খুবই ভালো লাগছে বাইকটা। অ্যান্ড যেহেতু ইন্দোনেশিয়ান সেট আপ, সেহেতু এটা অবশ্যই লংজিভিটি ভালো হবে। তবে এটা রেগুলার চালানোর বাইক না। আপনি যদি হিউজ লম্বা হন, পা পুরারও তো কোনো চান্স নেই, এই সাইডে না এই সাইডেও পুরার কোনো চান্স নেই। আপনি যদি হিউজ লম্বা হন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি সাইজে আমার মতো শর্ট হন, আমি 5 ফুট 7 হয়ে নিজেকে শর্ট বলতেছি, তাহলে এই বাইকটা কিছুটা আপনাকে প্যারা দিবে। তো প্রথম দিনের প্রথম রাইডে এতটুকুই এক্সপিরিয়েন্স, এরপরে যদি আর কিছু মনে আসে এরপরে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। অ্যান্ড যারা চালান এই বাইক তারা জানায়েন তাদের কেমন লাগে, যারা কিনতে চান তারা কোনো প্রশ্ন করলে অবশ্যই আমি ওইটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আবার শেয়ার করব, কারণ বাইকটা আমাদেরই একজনের, মাঝে মধ্যে চালানো হবে, ভালো লাগছে, মানে এক কথায় ভালো লাগছে আর কি ভাই। যদি কি বলে এটা, বাইক যদি কিছু রাখার আরও ইচ্ছা থাকতো তাহলে এরকম একটা বাইক নিজের করে রাখতাম। তবে আমি রাখলেও এটার মধ্যে অনলাইন টায়ার, অন রোড টায়ার অ্যান্ড অন রোড রিম টিম লাগাই নিতাম আর কি। নাইস, সুন্দর, অনেক লাইট ওয়েট, চালানোর সময় অনেক লাইট ওয়েট লাগে। অ্যান্ড এ ধরনের বাইকে ব্যালেন্স একবার হয়ে গেলে আপনি আসলে এই বাইক ছেড়ে অন্য বাইক আর চালাইতে চাবেন না। তবে সিটটা অতটা আরামদায়ক না, লং টাইম চালাইতে গেলে হয়তো সিটটা আপনাকে মডিফাই করে নিতে হবে। বাট হ্যান্ডলিং, কন্ট্রোলিং অ্যান্ড হ্যান্ডেলের যে পজিশন, এগুলা মারাত্মক সুন্দর, এইগুলা নিয়ে আসলে কোনো কথা হবে না। যাক, আমরা অন্ধকার হয়ে গেছে, আজকে আর কথা বাড়াবো না, আজকে আমরা এই ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। শর্ট একটা ভিডিও, জাস্ট বাইকটা কেমন কি লাগলো এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আমার মনে হলো যে এই বাইকটা সম্পর্কে আমি যেহেতু জানছি আপনাদেরও কিছু জানানো দরকার। আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কেউ কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ আমি অফরোডিং করতে থাকবো। আর ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন ভালো সুস্থ এবং ইনশাআল্লাহ করতে থাকবেন চিল। দেখেন না, এখানে উঠবো, হ্যাঁ উঠে গেছে, সামনের এখানে উঠবো, আরে ভাই এটা কোনো ভাই একটু বাউলি দেয়, এটা কোনো ইস্যুই না। এই সমস্ত ভাঙ্গা চূড়া এই বাইকের জন্য কিছুই না, পুরাই চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.